আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। নতুন বাংলাদেশ গড়ার চাবি ভোটারদের হাতে, বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ ভোট দিতে জাতির উদ্দেশ্যে আহ্বান। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁটে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। অভিবাসীদের নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দমন নীতির বিরুদ্ধে বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ১৫০০ সৈন্য মোতায়েন। গ্রিনল্যান্ড ইস্যুতে নজিরবিহীন অর্থনৈতিক পাল্টা ব্যবস্থা নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপে তীব্র প্রতিক্রিয়া। এবং স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনায় কমপক্ষে ৩৯ জন নিহত, লাইনচ্যুত হয়ে দ্রুতগামী ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। সোমবার গণভোট নিয়ে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সবার সম্মতি প্রয়োজন। এজন্যই গণভোটের আয়োজন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। মধ্যে বেশ কিছু সংস্কার করেছে। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ব্যালট পেপার হাতে পেতে শুরু করেছেন। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই দাবি পূরণ হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। সুব্রত চৌধুরী জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ভোটারদের কাছে ইতিমধ্যে পোস্টাল ব্যালট পৌঁছতে শুরু করেছে এবং প্রবাসীরা তাদের পছন্দের ও যোগ্য প্রার্থী বাছাই করার এই ঐতিহাসিক সুযোগকে গণতন্ত্রের পথে এক বড় অগ্রযাত্রা হিসেবে দেখছেন। দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখা সত্ত্বেও দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত থাকা প্রবাসীরা এখন সরকার গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারবেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একটি সদিচ্ছাই যথেষ্ট। আমেরিকাতে বসেই আমি এখন বাংলাদেশে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারতেছি। আশা করি বাংলাদেশে আমাদের কাঙ্ক্ষিত সরকার গঠিত হবে আমার ভোটের মাধ্যমে। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় প্রবাসীরা অনেকে খুশি ও সম্মানিত বোধ করছেন। তারাও যে দেশের অংশীদার, এই অনুভূতি এখন তাদের বোধ হচ্ছে। আমি অন্তর্বর্তী সরকারকে খুবই ধন্যবাদ জানাচ্ছি যে আমি পোস্টাল ভোটের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করে আমি নিজেকে আনন্দিত ও গর্বিত মনে করছি এবং আমার ভোটের মাধ্যমে আমার আকাঙ্ক্ষিত দল সরকার গঠন করবে সেটাই প্রত্যাশা করছি।
প্রবাসীরা মনে করছেন প্রার্থীদের প্রতীক বরাদ্দ হলে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আগামীর বাংলাদেশ পরিচালনা এবং প্রবাস বান্ধব সরকার গঠনে সক্রিয়ভাবে অংশ নেবেন। দেশের আপামর জনগণের মতো প্রবাসীদের আশা দেশে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো ভেদাভেদ। প্রবাসীরা তাদের ভোট প্রয়োগের মাধ্যমে সরকার গঠনে অবদান রাখতে পারবেন, এটাই তাদের প্রত্যাশা। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। নিউ ইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে শপথ নেওয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যেই অভিবাসন নীতি নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় উঠে এলেন জোহরান মামদানি। এক সাক্ষাৎকারে মেয়র জোহরান মামদানি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নিউ ইয়র্ক একটি অভয়ারণ্য শহর হিসেবেই থাকবে, মূল্যবোধ এবং আইন দর কষাকষির বিষয় নয়। নিউ ইয়র্ক শহরের প্রত্যেক মানুষের নিরাপদে থাকার অধিকার আছে। অভয়ারণ্য শহরের নীতিমালা অনুযায়ী বিচারকের স্বাক্ষরিত বিচারিক পরোয়ানা ছাড়া অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার এজেন্টরা কোনো স্কুল কিংবা শহরের সম্পত্তিতে প্রবেশ করতে পারবে না। মামদানি স্পষ্ট করে দিয়েছেন, নিউ ইয়র্কের মূল্যবোধ ও আইন নিয়ে কোনো আপোষ করা হবে না। Not only how you can be delivering for New Yorkers, but how you can get better on a day-to-day basis. Your life. I know that it has shaped mine. This is the 8 powdered donuts at half times during AYSO soccer games and realize I probably যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ১৫০০ সৈন্য মোতায়েন করছে ট্রাম্প প্রশাসন। অভিবাসীদের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দমন নীতির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা সবচেয়ে খারাপদের লক্ষ্য করে কাজ করছেন। তবে সমালোচকরা বলছেন, কোনো অপরাধমূলক রেকর্ড নেই এমন অভিবাসী এবং মার্কিন নাগরিকদেরও আটক করা হচ্ছে। ৭ই জানুয়ারি মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কর্মকর্তার গুলিতে এক নারীর মৃত্যুর পর থেকে মিনেসোটা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। সেই সাথে চলছে বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড়। রোববার আইস জানিয়েছে, বিক্ষোভ কর্মসূচি থেকে গ্রেপ্তারের পর আটক অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য আইস এখন আতঙ্কের নাম। যে কোনো সময় অফিস, বাসাবাড়ি কিংবা যে কোনো স্থানে হানা দিয়ে প্রবাসীদের গ্রেপ্তার করে তারা। তবে আইস মোকাবেলায় অভিবাসীদেরও কিছু অধিকার রয়েছে। সেসব বিষয় জানা থাকলে আপনিও খুব সহজেই আইস পুলিশকে মোকাবেলা করতে পারবেন। রাজীব আহমেদের এক্সপ্লেনারে দেখুন বিস্তারিত। আপনি কি যুক্তরাষ্ট্র প্রবাসী? আপনার বাড়ি বা কর্মস্থলে কি আইস হানা দিচ্ছে, অথবা আশঙ্কা রয়েছে হানা দেওয়ার? আপনি কি জানেন আইস মোকাবেলায় আপনারও কিছু অধিকার রয়েছে? সেসব অধিকার সম্পর্কে আপনি যদি অবগত থাকেন, তাহলে আপনার পক্ষে আইস মোকাবেলা করা আরও অনেক সহজ হয়ে উঠবে। চলুন আইসের বিপরীতে আপনার অধিকারগুলো কি তা জেনে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের সব ধরনের অভিবাসীদের কাছে আইস এখন সাক্ষাৎ জমের নাম। অবৈধ অভিবাসীদের ধরার কথা থাকলেও তারা এখন বৈধ অভিবাসীদেরও ডেরায় হানা দিচ্ছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে কঠোর অভিযান পরিচালনা করছে। এক্ষেত্রে আইস যদি আপনার দরজা এসেই পড়ে, তাহলে শুরুতেই মনে রাখবেন, আপনি তাদেরকে দরজা খুলে দিতে বাধ্য নন। আপনার নীরব থাকার অধিকার রয়েছে। এছাড়া বন্ধ দরজার আড়াল থেকে আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে তারা কারা। তাদের ব্যাজ, পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড জানালা বা বন্ধ দরজার নিচ দিয়ে দেখাতে বলতে পারেন, যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে তারা আসলে আইস সদস্য। এখন আপনি যদি নিশ্চিত হন আইস এজেন্ট আপনার দরজায় রয়েছে, তাহলে তাদের কাছে বিচারিক গ্রেফতারি পরোয়ানা আছে কিনা জিজ্ঞাসা করুন। এখন যদি তারা বলে তাদের কাছে বিচারিক পরোয়ানা নেই, তাহলে তাদের ভেতরে আসতে দিতে হবে না। আপনি বলতেই পারেন যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। তবে তারা যদি বলে হ্যাঁ, আমার কাছে একটি গ্রেফতারি পরোয়ানা আছে, তাহলে তাদেরকে দরজার নিচ দিয়ে কাগজটি দিতে বলুন। এক্ষেত্রে আপনাকে আদেশ মেনে চলতে হবে। চিঠিতে আপনার নাম আছে কিনা দেখতে হবে এবং নিশ্চিত হতে হবে যে এটি একজন বিচারক স্বাক্ষর করেছেন। এতক্ষণ তো আপনার নিজের কথা বলা হলো। এখন যদি আইস এমন কারো খোঁজে আসে যে আপনার বাড়িতে নেই, তখন করণীয় কি? সেক্ষেত্রে আপনার কথা বলারই দরকার নেই।
আপনি যদি কথা বলতে চান তাহলে আপনি আইসকে যোগাযোগের তথ্য রেখে যেতে বলতে পারেন। তবে সে ব্যক্তি কোথায় আছে তা আইসকে আপনার বলার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, মিথ্যা তথ্য দিলে আপনি নিজেই ঝুঁকিতে পড়বেন। এতক্ষণ তো আইস দরজার বাইরে থাকার বিষয়ে জানানো হলো। এখন প্রশ্ন আসতে পারে, আইস কি কারো বাড়িতে প্রবেশ করতে পারে না? অবশ্যই পারে। সেই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে, যেমন জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি বা কারো জীবনের হুমকি সৃষ্টি হলে আইস আপনার অনুমতি ছাড়াই আসতে পারে। এমন পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে মনে রাখবেন, আপনার নীরব থাকার অধিকার রয়েছে। এ সময় আপনি তাদেরকে স্পষ্ট বলতে পারেন, আমি আপনাকে আমার বাড়ির ভেতরে অবস্থান করতে দিতে রাজি নই, দয়া করে চলে যান। এটি করলেই যে সবসময় চলে যাবে বিষয়টিও কিন্তু এমন নয়। তবে ভবিষ্যতে যে কোনো আইনি মামলায় এটি আপনাকে সাহায্য করতে পারে। আইস যদি আপনার বাড়িতে কক্ষ বা জিনিসপত্র তল্লাশি করা শুরু করে, আপনি তাদেরকে বলতে পারেন, আমি এই তল্লাশিতে সম্মত নই। এরপরও তারা সম্মতি ছাড়াই তল্লাশি চালিয়ে যেতে থাকলে পুনরায় তাদেরকে এই কথা বলতে পারেন। আপনি আপনার বাড়িতে শিশু কিংবা অন্যান্য দুর্বল চিত্তের বাসিন্দা থাকলে আপনি তাদেরকে সেটি জানাতে পারেন। তবে মনে রাখবেন, কোনোভাবেই তাদের সাথে শারীরিক বিবাদে জড়ানো যাবে না। বাসাবাড়ির পাশাপাশি আইস অফিস, রেস্তোরাঁ সহ যে কোনো কর্মস্থল বা উন্মুক্ত স্থলে প্রবেশ করতে পারে। তবে কর্মস্থলে ব্যক্তিগত স্থানে সাধারণত আপনার নিয়োগকর্তার অনুমতি বা বিচারিক পরোয়ানা ছাড়া প্রবেশ নিষিদ্ধ। অফিসের ক্ষেত্রেও একই নিয়ম। আপনি তাদেরকে সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন, অর্থাৎ আপনি চাইলে নীরব থাকতে পারেন। এক্ষেত্রে আপনি তাদেরকে আপনার নিয়োগকর্তার সাথে কথা বলার জন্য বলতে পারেন। এরপরও যদি আপনাকে তল্লাশি করে, সেক্ষেত্রে আপনি যে বিষয়টিতে সম্মত নন তা বলবেন। এটি পরবর্তীতে আইনি সহায়তার ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আইসের হাতে যদি আপনি আটক হয়ে যান, সেক্ষেত্রে করণীয়টা কি? সেক্ষেত্রে প্রথমেই মনে রাখবেন, একজন আইনজীবীর সাথে কথা বলার অধিকার আপনার রয়েছে। আইনজীবীর সাথে কথা বলার আগে আপনাকে কোনো কাগজে স্বাক্ষর করতে বা অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। আপনার স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকলে বা শিশুর যত্নের ব্যবস্থা করার প্রয়োজন হলে আপনি আইসকে বলতেই পারেন। আপনার যদি দোভাষীর প্রয়োজন হয়, সেটিও তাদেরকে আপনি জানাতে পারেন। আপনি যদি কোনো বন্ধু বা সমাজের নেতৃস্থানীয় কারো সাথে কথা বলতে চান, সেই সুযোগও আপনি পাবেন। এক্ষেত্রে মনে রাখবেন, আইস সদস্যরা আপনাকে গ্রেফতারের চেষ্টা করলে আপনি যদি রেকর্ড করা শুরু করেন, তবেই সেটি হিতে বিপরীত হতে পারে। এটি ততক্ষণ পর্যন্ত করা যায় যাতে মনে না হয় আপনি আইস সদস্যদের কাজে বাধাগ্রস্ত করছেন। রেনি নিকোল গুডকে গুলি করে হত্যার পর আইস নিজেরা বাঁচতে তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনেছে। আইস মোকাবেলায় অন্যতম বুদ্ধিমানের কাজ হলো আপনার সকল কাগজপত্র গুছিয়ে রাখা, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে সাথেই আপনি আইনি প্রতিকার পেতে পারেন। তবে এটাও মনে রাখতে হবে যে অভিবাসন আইন একটি জটিল বিষয়। ভুয়া বা নিম্নমানের আইনজীবী দিয়ে আপনি যেন কোনো জালিয়াতি বা স্ক্যামের শিকার না হন, সেটিও খেয়াল রাখবেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন থেকেই আপনার সন্তানের জন্য আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের মধ্যে থেকে একজন স্থানীয় অভিভাবক ঠিক করে রাখুন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই তারা নিরাপদে থেকে পরিস্থিতি মোকাবেলা করতে পারে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরে বসবাস করেন বা এই এলাকার সঙ্গে সরাসরি যুক্ত থেকে অবদান রাখেন শুধুমাত্র তারাই সম্মানসূচক নামকরণের যোগ্য হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সিটি কাউন্সিল। এই প্রেক্ষিতে এই অঙ্গরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের নামে প্রস্তাবিত সড়কের নামকরণ বাতিল করেছে হ্যামট্রামিক সিটি কাউন্সিল যুক্তরাষ্ট্র। সে হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে প্রস্তাবিত রাস্তার নাম বাতিল করা হয়েছে। অবশ্য এমন সিদ্ধান্তের ফলে অনেকটা হতাশা প্রকাশ করেছেন বাংলা কমিউনিটির নেতারা। Has been made that Hamtramck is not going to allow foreign leaders to have street names in Hamtramck. And it's not just for the Bengali community, it's for any community, the Yemeni community,
Ukrainian community. We don't want foreign politicians in our city. With all due respect to the Bengali community, I love my Bengali community. পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে সোশ্যালিস্ট পার্টি এগিয়ে থাকলেও ভোটের সিদ্ধান্ত গড়িয়েছে দ্বিতীয় রাউন্ডে। রোববার অনুষ্ঠিত পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে একজন প্রার্থীও 50%-রও বেশি ভোট পায়নি। ফলে বিজয়ী নির্ধারণে দ্বিতীয় রাউন্ডের লড়াই এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। প্রথম রাউন্ডের ভোটে সোশ্যালিস্ট পার্টি এগিয়ে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 8 ফেব্রুয়ারি দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে। সোশ্যালিস্ট পার্টি প্রার্থী অ্যান্টনিও জোসে সেগুরো প্রথম স্থানের থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে চেগা দলের নেতা আন্দ্রে ভেন্তোরা দ্বিতীয় অবস্থানে। এই নির্বাচনে মোট 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গ্রিনল্যান্ড ইস্যুতে নজিরবিহীন অর্থনৈতিক পাল্টা ব্যবস্থা নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। অতি শিগগিরই তা কার্যকর বিষয়ে আলোচনা চলছে। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড দখলে নিতে না দেয়ায় ইউরোপের 8 দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি দেওয়ায় ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে নজিরবিহীন অর্থনৈতিক পাল্টা ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। অ্যান্টি কোয়ারেশন ইনস্ট্রুমেন্ট বা এসিআই নামে পরিচিত ওই বিশেষ ব্যবস্থা সক্রিয় করার আহ্বান জানিয়েছেন ইইউ নেতারা। এর আওতায় ইউরোপের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সরকারি টেন্ডার প্রবেশ সীমিত করার পাশাপাশি বাণিজ্যে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। গ্রিনল্যান্ড ইস্যুতে নতুন শুল্ক আরোপের হুমকিকে সরাসরি ব্ল্যাকমেইল বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল। ডাচ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড ভ্যান বলেন, ডোনাল্ড ট্রাম্প যা করছেন তা ব্ল্যাকমেইল এবং এটি একেবারে অপ্রয়োজনীয়। এতে ন্যাটোর কোনো উপকার হবে না, এমনকি গ্রিনল্যান্ডেরও কোনো উপকার হবে না। ইউরোপ কখনো জিম্মি হবে না বলে মন্তব্য করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। NATO-land militært, så hører alting op, altså inklusiv vores. ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আগামী 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হবে এবং পরবর্তীতে যা 25% করা হবে। ট্রাম্প আরও বলেন, গ্রিনল্যান্ডের বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত শুল্ক কার্যকর থাকবে। গ্রিনল্যান্ডের নিরাপত্তা জোরদারে ইউরোপের কয়েকটি দেশ সীমিত আকারে সেখানে সৈন্য পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বীপটিতে বিক্ষোভ করেছেন গ্রিনল্যান্ডের নাগরিকরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি, কিন্তু এই পুরস্কার কি ভাগ করা যায়? একজন নোবেল লরিয়েট কি পরে চাইলে পুরস্কারটি অন্য কাউকে দিয়ে দিতে পারেন বা পুরস্কারটি ভাগাভাগি করতে পারেন? কিংবা পুরস্কারে ভূষিত হওয়া ব্যক্তিকে নিয়ে বিতর্ক সৃষ্টি হলে নোবেল কর্তৃপক্ষ কি পুরস্কার বাতিল করতে পারে? এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নিয়ে বিশ্লেষণ জানিয়েছে নরওয়ের নোবেল কমিটি। জানাচ্ছেন যাযাবর মিন্টু। নোবেল পুরস্কারে ভূষিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয় নোবেল লরিয়েট। শান্তিসহ সব ক্যাটাগরির নোবেল পুরস্কারই নির্দিষ্ট সিদ্ধান্তের মাধ্যমে প্রদান করা হয়, যা নোবেল কমিটির ঘোষণার পর আর পরিবর্তনযোগ্য নয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোবেল পুরস্কার একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যৌথভাবে দেওয়া যেতে পারে, তবে এই ভাগাভাগি সম্পূর্ণভাবে নির্ধারণ করে সংশ্লিষ্ট নোবেল কমিটি। ঘোষণার পর কোনো লরিয়েট নিজের ইচ্ছায় পুরস্কার ভাগ করতে পারেন না। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর একজন লরিয়েট একটি স্বর্ণপদক, একটি ডিপ্লোমা এবং পুরস্কারের অর্থমূল্য পান। তবে পদক বা অর্থ লরিয়েট চাইলে দান করতে পারেন, বিক্রি করতে পারেন বা সংরক্ষণাগারে দিতে পারেন, কিন্তু এতে নোবেল পুরস্কারের মালিকানা বা স্বীকৃতির পরিবর্তন হয় না। এছাড়া নোবেল পুরস্কার নিয়ে বিতর্ক উঠলেও কখনোই তা বাতিল করা যায় না। নরওয়ে নোবেল কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। পুরস্কার ঘোষণার পর তা প্রত্যাহার, হস্তান্তর বা পুনর্বন্টনের কোনো সুযোগ নেই। নোবেল কমিটি বলেছে, পুরস্কার দেওয়া হয় একজন ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ের অবদানের ভিত্তিতে। লরিয়েটের ভবিষ্যৎ বক্তব্য বা কর্মকাণ্ড সেই সিদ্ধান্তকে প্রভাবিত করে না। যাযাবর মিন্টু, চ্যানেল আই।
স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৩৯ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন। আদামুজ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে। শিহাব খান, দিগন্ত রিপোর্ট। রোববার স্পেনের আদামুজে মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত লাইনে ঢুকে পড়ে এবং ওই দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। মালাগা থেকে ট্রেনটি ছাড়ার প্রায় ১ ঘন্টা পর স্থানীয় সময় সন্ধ্যা ৭:৪৫ এ দুর্ঘটনাটি হয়। নিহত ও আহতদের বেশিরভাগই ছিলেন দ্বিতীয় ট্রেনের সামনের বগিগুলোতে। ওই ট্রেনটি মাদ্রিদ থেকে দক্ষিণের শহর হুয়েলভারের দিকে যাচ্ছিল। রেল লাইন কোম্পানি জানিয়েছে মাদ্রিদগামী ট্রেনটি তুলনামূলকভাবে নতুন, ২০২২ সালে নির্মিত এবং ৪ দিন আগেই সেটি পরিদর্শন করা হয়েছিল। স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে বলেছেন, দুর্ঘটনাটি রেললাইনের একেবারে সোজা অংশে ঘটেছিল, যা তিনি অত্যন্ত অস্বাভাবিক বলেও মন্তব্য করেন। শিহাব খান, দিগন্ত, চ্যানেল আই। বাংলাদেশ কমিউনিটি মদিনার অভিষেক ও পরিচিতি সভা হয়েছে। মদিনার একটি কনফারেন্স হলে বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক আনিসুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটর কমার্শিয়াল কাউন্সিলের সৈয়দা নাহিদা হাবিবা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুসাফির ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হান্নান মুসাফির, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও চ্যানেল আয়ের সিনিয়র রিপোর্টার MY আলাউদ্দিন, ইনভেস্টর হাফিজ আহমেদ খান, ইনভেস্টর সবুজ আহমেদ, ইনভেস্টর সোহরাব হোসেন সহ আরও অনেকে। প্রবাসীদেরকে নিয়ে কাজ করা বাংলাদেশ কমিউনিটি মদিনা এটি একটি অরাজনৈতিক সংগঠন, দেশে বিদেশে সুনামের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আগামীতেও প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কাজ করবে সংগঠনটি। পরে ইনভেস্টর ফারুক মাহবুবকে সভাপতি ও সাংবাদিক আনিসুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক ও আশরাফুল ইসলাম রবিনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিনের গাজায় বোর্ড অফ পিস এ পাকিস্তানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গাজায় ইসরায়েলের টানা ২ বছরের ধ্বংসযজ্ঞের পর ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে এই উদ্যোগ। এই বোর্ডে তুরস্ক, মিশর, ইটালি, মরক্কো, কানাডা, অস্ট্রেলিয়া সহ প্রায় ৬০টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ ইউথ ফেস্টিভ্যাল ও মহান বিজয় দিবস উপলক্ষে কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে IIY স্পোর্টিং ক্লাব। ফাইনালে জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাবকে পরাজিত করে জয় পায় তারা। কুয়েত থেকে জিসান মাহমুদের তথ্য, ভিডিও চিত্রে মীর আমিরুল আলম জানাচ্ছেন। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা জাগ্রত করতে বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে অনুষ্ঠিত হয় ইউথ ফেস্টিভ্যাল অ্যান্ড বিজয় দিবস কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্ট। কুয়েত ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে মুখোমুখি হয় IIY স্পোর্টিং ক্লাব ও জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব। IIY স্পোর্টিং ক্লাব টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে হারিয়ে তারা ১২১ রান সংগ্রহ করে। জবাবে ১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব নির্ধারিত ১০ ওভারে ৭৯ রান তোলে। ৪২ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে IIY স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্যের জন্য সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন IIY স্পোর্টিং ক্লাবের নাহিদ। জনপ্রিয় এই টুর্নামেন্টে ১০টি প্রবাসী ক্রিকেট দল অংশগ্রহণ করে। এর মধ্যে আমরা ফাইনাল উঠছি, ফাইনাল ওঠা অনেক বড় ব্যাপার, খেলা হার জিত আছেই, তো আমাদের অনেক সাপোর্টার আসছে, তারা আইসা আমাদের বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ অন্যান্য অতিথিরা। বিদেশের মাটিতে খেলাধুলার এমন আয়োজন আরও বেশি চান প্রবাসী বাংলাদেশিরা। মীর আমিরুল আলম, চ্যানেল আই। সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নতুন বাংলাদেশ গড়ার চাবি ভোটারদের হাতে, বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ ভোট দিতে জাতির উদ্দেশ্যে আহ্বান। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁটে সিললেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। অভিবাসীদের নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দমন নীতির বিরুদ্ধে বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ১৫০০ সৈন্য মোতায়েন।
গ্রিনল্যান্ড ইস্যুতে নজিরবিহীন অর্থনৈতিক পাল্টা ব্যবস্থা নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপে তীব্র প্রতিক্রিয়া। এবং স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনায় কমপক্ষে ৩৯ জন নিহত, লাইনচ্যুত হয়ে দ্রুতগামী ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। প্রিয় দর্শক, চ্যানেলের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।